যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালটে গণভোটের কথা বলা আছে। কি বিষয়ে? এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে। আমরা যে ভালো প্রস্তাব, এটা নিয়ে আলোচনা করা যায়। সেই গণভোট বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। তা আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। জুলাই সনদের বাস্তবায়ন করতে হয়, এখন থেকেই সেটার কার্যকর করতে হয়, তাহলে তো দেশের দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে। এখন জুডিশিয়ারি কোনটা মানবে, প্রশাসন কোনটা মানবে, সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই, দেখি সুপ্রিম কোর্ট কি বলে। এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে 106-এ মতামত দিয়েছে এর সরকার গঠনের জন্য, এটা নাকি সঠিক হয় নাই। কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না। তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় না, এগুলা কি আমরা দুঃখিত? বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। তা আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। এই বিতর্কটা কেন 1 বছর পরে এসে তারা তুলছে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয়, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে, পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম। আর রাষ্ট্রপতির রেফারেন্স পাঠানোর এখতিয়ার রাষ্ট্রপতির। আপিলেট ডিভিশন তো কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, পরামর্শ নিয়েছেন কিনা, কারণ পরিস্থিতি সেই রকম, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলেও তো প্রধানমন্ত্রী। তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশন নিয়ে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থায় ছিল না। সেই জন্যেই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলেনি, কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে। সেই পরিস্থিতিতে 106-এ বলা আছে কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে, সেটা ওখানেই বলা আছে। সেই বিবেচনা নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট অ্যান্ড পিপুল, এই 3টা ডক্ট্রিনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে। তাই দিয়েছে। যে প্রশ্নটা অ্যাপিলেট ডিভিশনের উত্থাপন করার কথা, সেই প্রশ্নটা আমরা ঐকমত্য কমিশনে কাউকে তুলতে দেখলাম, যেটা নিষ্পত্তিকৃত, মীমাংসিত। সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই, গেলেও সেটার কোনো হার্ড হয় নাই, নিষ্পত্তি হয় নাই। এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা, সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয়, তাহলে তাদের মতলব আলাদা। সুতরাং দলীয় স্বার্থের বাইরে যে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি। আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কনস্টিটিউশন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা, সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই, মতামতটা নিয়ে আসি। যাবে না। উদ্দেশ্য কি? আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন, সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালটে গণভোটের কথা বলা আছে। কি বিষয়ে? এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে। আমরা যে ভালো প্রস্তাব, এটা নিয়ে আলোচনা করা যায়। সেই গণভোট, কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে। সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনিটি ক্লজ আছে, এই বাংলাটা হবে যে আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না, রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য, আর্টিকেল 142 অনুসারে। সেই বিষয়গুলো ওখানে থাকবে, বিদায় আবার একটা গণভোট দিতে হবে, মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে। কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে, বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না, সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়েজ করতে হবে, লেজিটিমেসি নিতে হবে।